ফ্রেন্ডস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমরা যারা ইতিহাসের সেট পরীক্ষা দিলে, তাহলে দেখো সেই উত্তরগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তোমরা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখো তোমরা কতগুলো সঠিক করলে। আর যারা আগামী দিনেও তোমরা সেট পরীক্ষা বা নেট পরীক্ষা দিবে, তোমরাও ভিডিওটা দেখতে পারো। আর অবশ্যই যারা বিশেষ পরীক্ষা দিচ্ছ তারাও অবশ্যই দেখতে পারো। তাহলে চলো উত্তরগুলো আলোচনা করা যাক। তাহলে দেখো, প্রথম কুমারজীব কে ছিলেন? তাহলে এটা হয়ে যাবে কুমারজীব কে ছিলেন, যে শ্রমণ চীন দেশে গিয়েছিলেন। তাহলে এটা হয়ে যাবে একের বি। দেখো এবার দুয়েরটা, আদি ঐতিহাসিক যুগে ভারতবর্ষের গুজরাট উপকূলের কোন বন্দর খুব বিখ্যাত ছিল? তাহলে এটা হবে বাড়িগাজা, দুয়ের সি। তিনেরটা দেখো, সোর মন্দির আমরা কোথায় দেখি? তাহলে সোর মন্দির আমরা কোথায় দেখি? মামল্লপুরম। তাহলে এই মামল্লপুরম কোথায়? তামিলনাড়ু। তাহলে দেখো কারা করে এই সোর মন্দির? পল্লবরা। তাহলে পল্লবদের কোন রাজা? নরসিংহ বর্মন দ্বিতীয়। চলো পরের চারের দাগেরটা, কনসেপ্ট অফ ভারতবর্ষ অ্যান্ড আদার এসে ওয়াজ রিটেন বাই। তাহলে এটা কে লিখে? বিডি চট্টোপাধ্যায়, ব্রজদুলাল চট্টোপাধ্যায়। পাঁচেরটা, অর্ঘট্য বলতে কি বোঝা যায়? অর্ঘট্য। তাহলে দেখো পাঁচের বি হয়ে যাবে, খুব সহজ, একটি জলসেচের যন্ত্র। তারপরে দেখো ছয়েরটা, কোন স্থানে অশোকের প্রতিকৃতি পাওয়া যায়? তাহলে ছয়েরটা হবে কনগনহল্লি। তাহলে কনগনহল্লি কোথায়? দেখো এটা হলো কর্ণাটকের গুলবর্গা জেলার যেটা কনগনহল্লিতে আছে, যেখানে কনগনহল্লি স্তূপ থেকে অশোকের প্রতিকৃতি পাওয়া যায়। তাহলে ছয়েরটা হবে বি। সাতেরটা, আদি মধ্যযুগের দক্ষিণ ভারতে একটি প্রতাপশালী বণিক সংঘ, যেটাকে গিলকে বলা হতো যে, তাহলে কি বলা হতো? আয়া ভোল। দেখো দক্ষিণ ভারতে দুটো আছে, একটা হলো আয়া ভোল আছে বণিক সংঘ, আরেকটা আছে মণিগ্রাম। পরেরটা আটেরটা, কোন ঋষির জন্ম কুম্ভ থেকে হয়? দেখো এই প্রশ্নটা সেটে প্রিভিয়াস ইয়ার এসেছে, অগস্ত, খুবই সহজ। নয়েরটা, থেরিগাতা নামক গ্রন্থটি যার সাথে সম্পৃক্ত? তাহলে থেরিগাতা বৌদ্ধ ধর্ম। তাহলে পিটক তিন ভাগে বিভক্ত, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। তাহলে এই সূত্র পিটকের অংশ ছিল এই থেরিগাতা। এই থেরিগাতা কী ছিল? যেটা ছিল ভিক্ষুণীদের দ্বারা শ্লোক। দশেরটা, মণিমেখলাই কে রচনা করেন? তাহলে মণিমেখলাই একটা মহাকাব্য। তাহলে কে রচনা করে? সাত্তানার। দেখো আরেকটা মহাকাব্য আছে, যেটা হলো শিল্পাদিকরম। তাহলে এই শিল্পাদিকরম কে লিখেছিল? ইলাঙ্গ আদিগাল। আরেকটা মহাকাব্য খুব বিখ্যাত। তাহলে এই শিল্পাদিকরম যেটা লিখেছিল ইলাঙ্গ আদিগাল, যেখানে গল্প ছিল একজন ব্যবসায়ী ছিল, তার নাম হলো কোবালান। তাহলে একজন ব্যবসায়ী কোবালান, আর তার একজন প্রেমিক ছিল, প্রেমিকা হবে, নাম হলো মাধবী। দেখো কোভালানের স্ত্রী ছিল অন্য, যার নাম ছিল কানাগ্গি, যেটা আমরা পরবর্তীকালে কানাগ্গি পূজা দেখি সাউথে। তাহলে তার স্ত্রী ছিল কানাগ্গি, কিন্তু এই কোভালান ব্যবসায়ীর সাথে প্রেম হয়ে গিয়েছিল মাধবীর, সেই গল্পটা আছে, যেটা হলো শিল্পাদিকরণে, যেটা লিখেছিল ইলাঙ্গ আদিগাল। দেখো তার পরের মহাকাব্য যেটা হলো মণিমেখলাই, যেটা লিখেছে সাত্তানার, যেটা আমাদের উত্তরটা হবে। তাহলে এই মণিমেখলাই কোনটা ছিল? যেটা হলো এই কোভালান আর এই মাধবী, তাদের যে সন্তান, সেই সন্তানের উল্লেখ আছে কোথায়? সেটা হলো এই মণিমেখলাই। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে, মানে তার এক্সটেন্ড, মানে একটা স্টোরি, আগের স্টোরি। চলো নেক্সট হলো 11 প্রশ্ন, বাংলার কোন রাজা কনৌজের চক্রায়ুধকে সহায়তা করে? তাহলে কনৌজের চক্রায়ুধকে কোন রাজা সহায়তা করে? ধর্মপাল। দেখো কনৌজের রাজা ছিল ইন্দ্রায়ুধ, তাকে সরিয়ে চক্রায়ুধকে সিংহাসনে বসিয়েছিল, তার নাম কে? এই ধর্মপাল। পরেরটা 12টা, দেখো 12টা, পুরুষার্থের সাথে কোন ধারণা সম্পৃক্ত নয়? তাহলে এই পুরুষার্থের সাথে এটা খুবই সহজ, 12টা কি হয়ে যাবে? দণ্ড। তাহলে দেখো পুরুষার্থ চারটাকে বলা হয় ধর্ম, অর্থ, কাম, আরেকটা হলো মোক্ষ, যাকে বলা হচ্ছে পুরুষার্থ। তাহলে এই চারটা, তার মধ্যে দণ্ড পড়ছে না। তাহলে এই পুরুষার্থকে আবার যাকে চতুবর্গ বলা হয়, আর তার মধ্যে ধর্ম, অর্থ, কাম, এই তিনটাকে ত্রিবর্গর অন্তর্গত, ত্রিবর্গ। তাহলে বুঝতে পারলে পুরুষার্থ কটা? চারটা, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তাহলে এখানে দণ্ড হবে না, তাহলে 12টা ডি। 13টা, লক্ষ্মীদেবী যে প্রচলিত কল্পচিত্রে দেখা যায়, তার দুই পাশে দুই হস্তি, একটি কলস তাদের সুর দ্বারা ধারণ করে আছে, সেই চিত্রটিকে বলা হয়, তাহলে এটা হবে গজলক্ষ্মী।
13টা হয়ে যাচ্ছে সি। দেখো তারপরে 14টা, অজন্তা গুহার ফ্রেস্কোগুলির কাজ কোন সময়ে শেষ হয়েছিল? তাহলে এটা কোন সময় হবে? 14 এ। তাহলে এটা হয়ে যাচ্ছে খ্রিস্টীয় প্রথম শতক। 15টা, 16টি মহাজন পদের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্গত ছিল না? খুবই সহজ, এটা চোল। কাশী, কৌশল, অঙ্গ, মগজ সবই তো ষোড়শ মহাজন পদ, খুবই সহজ প্রশ্ন, এটা চোল। 15 সি। নেক্সট 16টা, উদয়গিরির 5 নম্বর গুহায় কোন দেবতার প্রতিকৃতি পাওয়া যায়? তাহলে কোন দেবতার প্রতিকৃতি পাওয়া যায়? এটা হবে বিষ্ণু। 17টা, অশোকের শিলালেখ পাঠোদ্ধার কে করেন? তাহলে অশোকের শিলালেখ কে পাঠোদ্ধার করেন? এটা হবে জেমস প্রিন্সেপ। তাহলে দেখো এই জেমস প্রিন্সেপ যিনি কলকাতার টাকশালের একজন অফিসার ছিলেন আর এশিয়াটিক সোসাইটির সচিব ছিলেন। তাহলে এই জেমস প্রিন্সেপ 1837 সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করে, কিন্তু দেখো তোমরা আবার এনসিইআরটি বইতে পাবে 1838। যাই হোক, তাহলে দেখো অশোকের শিলালিপি পাঠোদ্ধার কে করেন? জেমস প্রিন্সেপ। আর তার সহযোগী তখন পার্টনার ছিলেন কে? আলেকজান্ডার কানিংহাম। তার সহযাত্রী ছিলেন আলেকজান্ডার কানিংহাম। যাই হোক, তাহলে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন জেমস প্রিন্সেপ। নেক্সট, গুপ্ত রাজাদের প্রবর্তিত স্বর্ণমুদ্রাকে কি বলা হতো? খুবই সহজ, তাহলে স্বর্ণমুদ্রাকে কি বলা হতো? 18টা, এটা হয়ে যাবে দিনার। দেখো, আর রূপকটা হলো তাদের রৌপ্য মুদ্রা, আর স্বর্ণমুদ্রা হলো দিনার, যেটা উত্তর হচ্ছে। আর এই গুপ্ত যুগে স্বর্ণমুদ্রা যাকে বলা হতো রাষ্ট্রীয় মুদ্রা, যাকে বলা হতো প্রচার মুদ্রা। যাই হোক, এবার নেক্সট, মানে গুপ্ত যুগের মুদ্রাকে। এবার নেক্সট প্রশ্ন, কোন ঐতিহাসিক উড়িষ্যার লিটল কিংডমসের কথা বলেছেন? তাহলে এটা 19-এরটা হয়ে যাবে হারমান কুলকে। হারমান কুলকে। নেক্সট, অ্যামফোরা কি? খুবই সহজ, অ্যামফোরা, আমফোরা। দেখো বাংলা অনেক কিছু, কারণ এটা একটা ট্রান্সলেশন প্রশ্ন। হ্যাঁ, এটা রোমানদের ব্যবহৃত এক ধরনের মৃৎপাত্র। নেক্সট, চন্দ্রকেতুগড় নগর বিখ্যাত ছিল তার। তাহলে 21-এরটা হয়ে যাচ্ছে সহজেই। তাহলে এটা হবে পোড়ামাটি, ভাস্কর্য ও ফলকের জন্য। তুরস্ক দণ্ড শব্দটি কাদের জমিদানে পট্টে পাওয়া যায়? তাহলে এটা হয়ে যাবে গারোয়াল। তাহলে গারোয়ালদের শিলালেখে এই তুরস্ক দণ্ড, যেটা তুর্কি দণ্ড, যার উল্লেখ পাওয়া যায়। তাহলে 22-এরটা হয়ে যাচ্ছে এ। নেক্সট 23-এরটা, লেখ পদ্ধতি কোন অঞ্চলের নথিপত্র সংগ্রহ? তাহলে লেখ পদ্ধতি কোন অঞ্চলে? এটা হবে গুজরাট। তাহলে দেখো গুজরাটে, যেটা হলো চালুক্য কিংডম ছিল গুজরাটের, তাদের ছিল এই লেখ পদ্ধতি। তাহলে এটা হয়েছে 23-এর এ, গুজরাট। 24-এরটা, কোন প্রাচীন স্থানে নাগার্জুনকোন্ড অবস্থিত ছিল? তাহলে এই নাগার্জুনকোন্ডা কোথাও অবস্থিত ছিল? সহজে হয়ে যাচ্ছে 24-এর সি, পট্টদকল, যেটা ছিল অন্ধ্রপ্রদেশ। এটা হয়ে যাচ্ছে 24-এর সি। 25, যে দার্শনিক মত বেদের আধিপত্যকে স্বীকৃতি দেয়? দেখো এটা আস্তিক, সহজেই আস্তিক হবে 25-এর এ। 26, কাদম্বরী কার রচনা? কাদম্বরী, দেখো সহজেই কাদম্বরী বাণভট্টের রচনা। বাণভট্ট কাদম্বরী লিখে, হর্ষচরিত লিখে, আরেকটা কি লিখে? পার্বতী পরিণয়। তাহলে কাদম্বরী 3টে বই। যাই হোক, দেখো এই হর্ষবর্ধন কী লেখে? রত্নাবলী, প্রিয়দর্শিকা, নাগানন্দ। শূদ্র কী লেখে? মৃচ্ছকটিকাম। কালিদাসের তো অনেক বই, সবাই জানো, ঋতু সংহার থেকে শুরু করে মালবিকাঙ্গী মিত্রম, অনেক বই আছে। যাই হোক, 26-এরটা হয়ে যাচ্ছে ডি, কাদম্বরী বাণভট্টের রচনা। 27-এরটা, জাতকে উল্লেখিত শ্রেণী গিল্ডের সংখ্যা কত ছিল? তাহলে 27-এরটা হয়ে যাচ্ছে 18টা, 18টা পাওয়া যায়। 28-এরটা, মনু কতগুলো সংস্কারের নির্দেশ দিয়েছেন? তাহলে 28-এরটা হবে 15টা, এটা 15 হবে, 15টা সংস্কার, কিন্তু কোনো জায়গায় আমি পেয়েছিলাম 13টা সংস্কার। যাই হোক, এটা 15টা হবে। 29, হরপ্পা সভ্যতার পতন ব্যাখ্যা করতে গিয়ে কোন ঐতিহাসিক মনে করেছেন যে তা মেসোপটেমিয়ার সঙ্গে বাণিজ্যের অবনতির জন্যই ঘটেছিল? তাহলে 29-এরটা কী হয়ে যাচ্ছে? সিরিন রত্নাকর। 30, জৈন ধর্মে প্রকৃত জ্ঞান বলতে কে বোঝায়? তাহলে জৈন ধর্মে প্রকৃত জ্ঞানটা কি হবে? এটা হবে কৈবল্য। আর বৌদ্ধ ধর্মে কোনটা? নির্বাণ। নির্বাণ হচ্ছে বৌদ্ধ ধর্ম, আর জৈন ধর্ম হচ্ছে কৈবল্য। তাহলে 30-এরটা হয়ে যাচ্ছে সি। এবার 31, প্রথম মুসলিম বাংলা বিজেতা কে ছিলেন? খুবই সহজ প্রশ্ন 31-এরটা। তাহলে এটা হবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 32-এরটা, ইবন বতুতা কখন বাংলা এসেছিল? তাহলে এটা হবে 1346। কোন যুদ্ধে মোগলরা চূড়ান্তভাবে বাংলা জয় করেন? তাহলে কোন যুদ্ধে মোগলরা চূড়ান্ত? এটা হবে রাজমহলের যুদ্ধ। তাহলে দেখো রাজমহলের যুদ্ধ কত সালে হয়? 1576 সালে হয়। নেক্সট, সুলাইমান রচিত গ্রন্থ
সিলসিলাত উদ তাওয়ারিক যে সময়ের ইতিহাস বর্ণনা করে। তাহলে এটা দেখো নবম শতাব্দী হবে, যেটা নবম শতাব্দী হবে আশা করা যায়, এটা উত্তরটা, আমিও ডাউট আছি। যাই হোক, 35-এরটা কোন সুফি সাধক 1053 খ্রিস্টাব্দে বাংলায় এসেছিল? তাহলে কোন সুফি সাধক হবে? এটা হয়ে যাবে শাহ সুলতান রুমি। 36-এরটা মোগলদের সঙ্গে অহমদের সরাইঘাটে যুদ্ধ হয়েছিল। তাহলে তাহলে দেখো এটা 1671 একটা পাওয়া যায় এই অহমদের সাথে যে যুদ্ধটা, কিন্তু এটা ডাউটফুল অ্যান্সার, এটা কোনটা হবে নির্দিষ্ট উল্লেখ নেই। 1661 হতে পারে, যাই হোক, কিন্তু অ্যাকচুয়ালি সরাইঘাটে যুদ্ধ হয়েছিল 1671 সালে, যেটা মোগলদের সাথে অহমদের। তাহলে এই প্রশ্নটা ড্রপ হতে পারে। নেক্সট 37-এরটা কোন দিল্লি সুলতান নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেছিল? তাহলে কে? কুতুবউদ্দিন মোবারক শাহ। 38-এরটা সুলিকুল শব্দের অর্থ কী? তাহলে সুলিকুল শব্দের অর্থ হলো বিশ্বজনীন শান্তি, যেটা হলো পিস উইথ অল। নেক্সট যেটা হলো আরবিক ওয়ার্ড, এই সুলিকুল হলো একটা হলো আরবিক ওয়ার্ড, যাই হোক, যার অর্থ হলো পিস উইথ অল। নেক্সট 39 কত খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা কালিকটে এসেছিলেন? তাহলে 1498 সালে প্রথম আসে। তখন কালিকটের রাজা কে ছিল? জামোরিন। আব্দুল মাজিদ একজন, যাকে গুজরাটি ব্যবসায়ী, যাকে পদ থেকে নিয়ে এসেছিল। যাই হোক, তিনি দ্বিতীয়বার কখন আসে? 1501, কোনো কোনো জায়গায় 1502 উল্লেখ পাওয়া যায়। আবার নেক্সট 1524 আবার আসে, আর এই 1524 তিনি মারা যায় কোথায়? কোচিতে। তাহলে এটার উত্তর হয়ে যাচ্ছে 1498। 39 মাজমা উল বাহরিন শব্দের অর্থ কী? তাহলে 40-এরটা হয়ে যাবে দুই সমুদ্রের মিলন। তাহলে দেখো মাজমাউল বাহরিন এটা কে লিখেছিল? এটা লিখেছিল দারাশিকো। দেখো যেখান থেকে আমরা প্রমাণ পাই যে দারাশিকো হিন্দু মুসলিম সম্প্রদায়ের দুটোকে একসাথে দেখে, মানে তার মূলত আদর্শ ছিল যার এই দারাশিকোর। তাহলে মাজমাউল বাহরিন যার অর্থ হলো দুই সমুদ্রের মিলন। 41 এটা মুর্শিদাবাদের হাজারদুয়ারি অট্টালিকার প্রতিষ্ঠাতা কে? তাহলে এটা হবে নবাব হুমায়ুন জাহ। তাহলে নবাব হুমায়ুন জাহ, যার সময়কাল ছিল 1829 থেকে 37, সেই সময় তিনি এই মুর্শিদাবাদে হাজারদুয়ারি বানায়। 42 হিমু কে ছিলেন? তাহলে হিমু হলেন আদিল শাহের প্রধানমন্ত্রী। আমরা দেখি যে এই আদিল শাহের সেনাপতি যে হিমু, যার সাথে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয় আকবর অভিভাবক বৈরাম খাঁ, এটা সহজ খুবই, আদিল শাহ সেনাপতি। তাহলে 42-এরটা বি। 43 ভারতবর্ষে কে ইকতা প্রথা চালু করেন? খুবই সহজ, ইলতুৎমিশ। 44 যে নতুন ফসল দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে মধ্যযুগে ভারতে এসেছে তা হলো? তাহলে এটা হবে লঙ্কা। 45 বুক্কা কোন বছরে চীনের সম্রাটের নিকট দুধ প্রেরণ করেন? তাহলে এটা হবে 1374। 46 জাহাঙ্গীরের অ্যালবামে মার্জিন চিত্রে বাঁশের ছাঁচে কি বস্তু ব্যবহৃত হয়েছিল? তাহলে এটা হবে কাগজ। 47 যে হিন্দু সাধুকে সমসাময়িক মুসলিম ঐতিহাসিকরা রহদুল্লাহ বলে অভিহিত করেন তিনি হলেন? তাহলে এই রহদুল্লাহ, দেখো এটা হবে প্রাণনাথ, তাও আমি ডাউট আছি, পরে দেখে আমি কমেন্ট বক্সে অবশ্যই করে দেবো প্রাণনাথ। নেক্সট 48-এরটা নাথপন্থী কাদের বলা হতো? তাহলে দেখো নাথপন্থী হলো এই গোরখনাথের শিষ্যকুল। তাহলে যারা হলো ফলোয়ার্স ছিল গোরখনাথের, তাদের নাথপন্থী বলা হতো। 48-এরটা হয়ে যাচ্ছে বি। 49 ফাউন্ডেশন অফ মুসলিম রুল ইন ইন্ডিয়া, খুবই কমন প্রশ্ন। তাহলে এটা কার লেখা? AVM হাবিবুল্লাহ। তাহলে এটা হাবিবুল্লাহর লেখা। নেক্সট বিজয়নগর রাজ্যের কৃষি কাঠামোতে মান্য বলতে যা বোঝায়? তাহলে দেখো এই মান্য, তাহলে কোনটা হবে? করমুক্ত গ্রাম, মানে যেখানে ট্যাক্স লাগে না। তাহলে যারা গ্রামীণ প্রশাসক যারা ছিল বিজয়নগরে, যারা আয়েঙ্গার, তারা যাদেরকে ট্যাক্স মুক্ত গ্রামগুলো করত, করমুক্ত, তাদের বলা হচ্ছে মান্য। নেক্সট 51টা নিম্নলিখিত কোন ঐতিহাসিক রাষ্ট্র সম্পর্কিত ধারণা ও সার্বভৌমত্ব সম্পর্কিত তথ্যটি উপস্থাপন করেন? তাহলে এটা আবুল ফজল, এটাও কমন প্রশ্ন দেখো একটু মডারেট হয়েছে, সেরকম তোমার কাট আপ যাবে না, চিন্তার কারণ নেই। যেরকম মডারেট কোশ্চেন সেরকমই হবে। দেখো পরের প্রশ্ন খুবই সুন্দর প্রশ্ন, 52টা কোন বিজাপুর শাসক কিতাবি নহরাস গ্রন্থের রচয়িতা এবং যাকে জগৎগুরু বলা হতো? তাহলে 52টা হয়ে যাচ্ছে দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। দেখো প্রথম আর দ্বিতীয়র মধ্যে দেখো গুলিয়ে দিয়েছে অনেককে, তাহলে এটা দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। 53টা যখন মুর্শিদ কুলি খান বাংলার সাহিত্য শাসিত রাষ্ট্র প্রতিষ্ঠা করেন
তখন মোগল সম্রাট কে ছিলেন? তা দেখো বাংলার নবাব তিনি কখন হচ্ছেন? 1717-তে তিনি বাংলার নবাব ঘোষণা করে। তা দেখো তখন কে ছিলেন? ফারুক শিয়ার। এই ফারুক শিয়ারই তাকে সুবেদার করেছিল 1717-তে। যাই হোক তখনই তিনি বাংলার নবাব তিনি নিজেকে ঘোষণা করে। তাহলে 53টা হয়ে যাচ্ছে ফারুক শিয়ার। 54 যে লেখক তর্ক উত্থাপন করেছিলেন যে যজমানি পদ্ধতি হলো গ্রাম সভাদের মূল ভিত্তি, তিনি হলেন, তাহলে এটা হবে ওয়াইজার। 54টা সি। 55 তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মারাঠা পেশোয়া ছিলেন, তাহলে তৃতীয় পানিপথের যুদ্ধের সময় মারাঠা পেশোয়া কে ছিলেন? বালাজি বাজিরাও। দেখো এই বালাজি বাজিরাও যুদ্ধ করতে যায়নি। একদিকে তাহলে এই যখন আফগান বাহিনী আহমেদ শাহ আবদালির নেতৃত্বাধীন, কে লিডার ছিল? আহমেদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনী যখন এই মারাঠাদের পরাজিত করে, তখন তার কাছে খবর যায় যে চারিদিকে মারাঠা প্রচুর সেনা মারা যায়, যে সদাশিব রাও, বিশ্বাস রাও যে মারাঠা সেনাপতি লড়াই করেছিল তাদের অবস্থা খুবই খারাপ। যাই হোক যখন পরাজয় খবর শুনতে পাই বালাজি বাজিরাও মারা যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে বালাজি বাজিরাও। 56টা বাংলার কোন সুলতান চৈতন্যকে গভীর শ্রদ্ধা প্রদর্শন করেছিল? তাহলে এটা হবে হোসেন শাহ। তারপরে 57টা নিম্নে উল্লেখিত কোন আধুনিক ঐতিহাসিক মত প্রকাশ করেন যে ভারতীয়রা এবং বাবর বন্দুক ও বারুদের ব্যবহার জানতেন? তাহলে এটা হবে ইকতিদার আলম খান। তাহলে 57টা হয়ে যাচ্ছে ডি। এক সেকেন্ড, হ্যাঁ এরপরে চলো 58টা কে ঘোষণা করেন যে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আকবর সকল ধর্মকেই অস্বীকার করেছিলেন? তাহলে এটা হবে বান্নিয়ার। 58টা হবে বান্নিয়ার। নেক্সট 59 কোন সময় রাজত্বকালে মনসবদারি প্রথায় মান্থ স্কেল এর সূচনা হয়েছিল? মাসিক সিস্টেম। তাহলে এটা হবে শাহজাহান। 59টা হয়ে যাচ্ছে বি শাহজাহান। তাহলে দেখো দোয়াসপা সিয়াসপা মনসদিত দোয়াসপা সিয়াসপা কে করে? যেটা হলো জাহাঙ্গীর। আর এই মনসদিত মাসিক সিস্টেম কে করে? মান্থ স্কেল। তাহলে এটা হবে শাহজাহান। পরেরটা রেমনস্ট্রেন্টটি এর লেখক কে? এটা হবে পেলস্টাট। এটা কোন সালে ব্রিটিশ পার্লামেন্ট রেগুলেটিং অ্যাক্ট পাস করেছিল? দেখো খুবই সহজ, এটা হবে 1773 সাল রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, যার দ্বারা বাংলার গভর্নর হয়ে যাচ্ছে বাংলার গভর্নর জেনারেল। 62 ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে? তাহলে প্রথম মহিলা সভাপতি কে হবে? অ্যানি বেসান্ট। দেখো যদি বলতো জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি তাহলে হতো সরোজিনী নাইডু। তাহলে অ্যানি বেসান্ট 1917 সালে হয় কলকাতা অধিবেশনে। 63 ভারতের ফেডারেল কোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এটা হবে 1937 সালে। তাহলে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী, তাহলে 1935 সালে ভারত শাসন আইন অনুযায়ী 1937 সালে ভারতের ফেডারেল কোর্ট প্রতিষ্ঠা হয়। 64 ভারতের পার্লামেন্টে প্রথম স্পিকার কে? তাহলে ভারতের পার্লামেন্টের প্রথম স্পিকার হবে জিভি মাভালঙ্কার। 65 কলকাতায় উচ্চতম আদালত সুপ্রিম কোর্ট মানে কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় কোন অ্যাক্টের মাধ্যমে? তাহলে 1773 সালে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে হয়। তাহলে কত সালে হচ্ছে সুপ্রিম কোর্ট কলকাতায় প্রতিষ্ঠা? 1774 সালে। তাহলে প্রথম বিচারপতিকে স্যার এলিজা ইম্পে। তাহলে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতিকে স্যার এলিজা ইম্পে। নেক্সট 1857 বিদ্রোহের সময় বাদশাহ বাহাদুর শাহের সর্বাপেক্ষা বিশ্বস্ত পরামর্শদাতা কে ছিলেন? তাহলে কে ছিলেন? হাকিম আসানুল্লাহ। তাহলে এ হয়ে যাচ্ছে 66 এ। আর তার এই দ্বিতীয় বাহাদুর শাহের যিনি গোলন্দাজ বাহিনীর লিডার ছিলেন তিনি ছিলেন জেনারেল বকত খান। আর এটা তো হয়ে যাচ্ছে হাসানুল্লাহ। 67 ভারতীয় বৈদ্যুতিন তার ব্যবস্থা ইলেকট্রিক টেলিগ্রাফ যার মস্তিষ্ক প্রসূত ছিল? তাহলে এটা হবে 67টা এ উইলিয়াম ও সাউ ঘনেসি। 68 ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো সিদ্ধান্ত গৃহীত হয়? তাহলে এটা কোন অধিবেশন হয়েছিল? বোম্বাই। 69 এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। 1784 সালে, খুব কমন প্রশ্ন, অনেক পরীক্ষায় দেয় এটা। তাহলে দেখো এশিয়াটিক সোসাইটি এটা বাংলায় প্রতিষ্ঠা হয় 1784 সালে। যদি বলে বোম্বে এশিয়াটিক সোসাইটি কত সালে হয়?
তাহলে ওটা হয়ে যাবে 1804 বোম্বে এশিয়াটিক সোসাইটি, আর মাদ্রাজ হলে 1806, আর লন্ডন এশিয়াটিক সোসাইটি হলে 1823। বুঝতে পারলে? এগুলো তো সহজ। এই যে বাংলা এশিয়াটিক সোসাইটি খুবই কমন, কিন্তু বাকিগুলো মনে রাখবে। বোম্বে এশিয়াটিক সোসাইটি হয় 1804, মাদ্রাজে হয় 1806, আর লন্ডনে হয় 1823। 1929 সারদা আইন যার নামে চিহ্নিত? তাহলে দেখো এই সারদা অ্যাক্ট কার নামে? হরবিলাস সারদা, তিনি করেছিলেন এই সারদা আইন 1929 সালে। 71 কোন সালে কাকুরি রেল ষড়যন্ত্র অনুষ্ঠিত হয়? তাহলে দেখো কাকুরি ষড়যন্ত্র মামলা এটা 1925 সালে, যেটা 1925 সালে কাকুরি রেল ডাকাতি হয়। উত্তরপ্রদেশের লখনৌ স্টেশনের কাছে কাকুরিতে রেল ডাকাতি হয়, তাহলে ওই সালেই কাকুরি ষড়যন্ত্র মামলা হচ্ছে 1925 হবে। 72 1956 সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে উল্লিখিত কোন রাজ্য গঠিত হয়নি? দেখো এটা মহারাষ্ট্র হতে পারে বা অন্ধ্রপ্রদেশ হতে পারে, এটা আমি ডাউট আছি, দেখে বলতে হবে। নেক্সট 73 পরিকল্পনা কমিশন প্ল্যানিং কমিশন হলো, তাহলে এটা হয়ে যাচ্ছে প্ল্যানিং কমিশন। কোনটা হবে? প্ল্যানিং কমিশন হয়ে যাবে সরকারি পরামর্শদাতা, যেটা অ্যাডভাইজারি বডি। 74 কে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করে? তাহলে ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করে? ইন্ডিয়ান লীগ হয়ে যাবে 1875 সালে শিশির কুমার ঘোষ। তাহলে শিশির কুমার ঘোষ ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করে। স্ট্যাচি কমিশন যার সঙ্গে সম্পর্কিত? খুবই সহজ, দুর্ভিক্ষ কমিশন, যেটা লর্ড লিটনের সময় 1878 সালে প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখো স্ট্যাচি, লায়ল, ম্যাকডোনাল্ড, তাহলে এরকম দুর্ভিক্ষ কমিশন আরও অনেক আছে। নেক্সট 76, তাহলে দেখো 76 নায়ার সার্ভিস সোসাইটি যার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে এই নায়ার সার্ভিস সোসাইটি কে প্রতিষ্ঠা করে? তাহলে নায়ার সার্ভিস সোসাইটি হবে এম পদ্মনাভ পিল্লাই। তাহলে কত সালে তিনি করেন এম পদ্মনাভ পিল্লাই? 1914 সালে এই নায়ার সার্ভিস সোসাইটি। নেক্সট 77 কোন দুটি শক্তির মধ্যে খর্দার যুদ্ধ হয়েছিল? খর্দার যুদ্ধ, কারদার না। তাহলে দেখো এটা হয়েছিল মারাঠার নিজাম। তাহলে এই যুদ্ধে মারাঠা কি করবে? নিজামকে পরাজিত করবে, মানে মারাঠা জয়ী হবে। 78 ভেলোর বিদ্রোহের সময় মাদ্রাজ প্রেসিডেন্সিতে গভর্নর কে ছিলেন? খুবই ভালো প্রশ্ন, এটা হয়ে যাবে উইলিয়াম বেন্টিং। তাহলে তিনি ছিলেন মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর। দেখো আর তিনি বাংলার গভর্নর জেনারেল কবে হয়? 1828-এ। আর তিনি ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। তিনি বাংলার শেষ গভর্নর জেনারেল হয় 1828-এ। আর ভারতের প্রথম গভর্নর জেনারেল কত সালে হয়? 1833 সালে তিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়। আর এটা কি ছিল প্রশ্নতে? মাদ্রাজ প্রেসিডেন্সি গভর্নর ছিলেন ভেলোর বিদ্রোহের সময়, তাহলে তখন তিনি ছিলেন মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর। আচ্ছা, এই ভেলোর বিদ্রোহের সময় যদি বলা হয় তখন বাংলার গভর্নর কে ছিলেন? তখন তো বাংলার গভর্নর ছিল না, বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন? জর্জ বাল্লো, যার সময়কাল হলো 1805 থেকে 1807। চলো পরের প্রশ্ন 79। তাহলে দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে 1857 সালে নানা সাহেবের মন্ত্রী ও প্রধান পরামর্শদাতা